হ্যালো বন্ধুরা, কমার্স জ্ঞান মন্দির ইউটিউব চ্যানেলে আমি তরুণ পারিয়াল তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ইকোনমিক্স অর্থনীতির 2024-25 নতুন শিক্ষাবর্ষের ক্লাস 11 এর সেমিস্টার 2 এর প্রথম চ্যাপ্টার মার্কেট স্ট্রাকচারের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। লাস্ট ভিডিওতে আমরা ডিফারেন্ট টাইপস অফ মার্কেটস এবং রেভিনিউ নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই দেখবে। সেই ভিডিওর লিঙ্ক আমি আজকের ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। আজকে আমরা ফাইন্যান্সিং অর্থাৎ অর্থসংস্থান, প্রাইস ডিটারমিনেশন, দাম পৃথকীকরণ এবং এক্সটার্নালিটি বা বাহ্যিকতা এবং সামাজিক ও ব্যক্তিগত ব্যয় নিয়ে আলোচনা করব। তাই আজকের ভিডিওটিকে তোমরা লাস্ট অবধি অবশ্যই দেখবে এবং অবশ্যই ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করবে। তোমরা যারা চ্যানেলে নতুন এবং এখনো তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনকে প্রেস করে দেবে সমস্ত নতুন টপিকের আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই তোমরা কমেন্ট করবে। তোমাদের কোনো ডাউটস, কোয়ারিজ বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে উল্লেখ করবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তাহলে বন্ধুরা শুরু করছি আজকের টপিক। তো প্রথমে আমরা দেখব প্রাইস ডিসক্রিমিনেশন বা দাম পৃথকীকরণ বলতে কি বোঝায়। তো বলা হয়েছে দাম পৃথকীকরণ একচেটিয়া বাজারের একটি প্রধান বৈশিষ্ট্য। কোনো একচেটিয়া ব্যবসায়ী যখন তার উৎপাদিত দ্রব্য বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন দামে বিক্রয় করে তখন তাকে দাম পৃথকীকরণ বলা হয়। অর্থাৎ দাম পৃথকীকরণ বলতে বোঝানো হয়েছে একজন উৎপাদক তার উৎপাদিত দ্রব্য সামগ্রীগুলো বাজারে বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন দামে যখন বিক্রি করছে এবং সেখানে যখন সে একচেটিয়া মনোপলি ক্রিয়েট করার চেষ্টা করছে দ্রব্যের দাম নিয়ে, তো সেই ধরনের পরিস্থিতিকে আমরা বলছি দাম পৃথকীকরণ করা। অর্থাৎ কোনো স্ট্যান্ডার্ড প্রাইস বাজারে থাকছে না, এক একজন ব্যক্তির কাছ থেকে এক এক ধরনের দাম নেওয়া হচ্ছে বা বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন দামে দ্রব্য বিক্রি করা হচ্ছে। তো এই ধরনের দাম ব্যবস্থাকে আমরা বলছি দাম পৃথকীকরণ করা। এবার দাম পৃথকীকরণের কিছু স্পেশাল কন্ডিশন বা শর্ত রয়েছে। শর্তগুলি কি সেগুলো এবার আমরা এক এক করে দেখব। বলা হয়েছে বিভিন্ন বাজারের স্থিতিস্থাপকতা বিভিন্ন হতে পারে, আবার দ্রব্যটি পূর্ণ বিক্রয়যোগ্যই যে হবে সেটাও নয়। ক্রেতাদের অজ্ঞতা থাকতে পারে দ্রব্যটি সম্পর্কে, আবার ভৌগোলিক দূরত্ব থাকার কারণেও দামের পরিবর্তন দেখা যেতে পারে। তাই এখানে দাম পৃথকীকরণের লাভজনক যে শর্ত দেওয়া হয়েছে সেটা হলো E1 ইলাস্টিসিটি E2, কিন্তু MR1 = MR2 হওয়ার কারণে দাম পৃথকীকরণের ফলে লাভজনক শর্ত পরিলক্ষিত হয়। MR অর্থাৎ মার্কেট রেটের কথা বলা হয়েছে, আর এখানে ই বলতে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতার কথা বলা হয়েছে। কারণ এখানে আমরা প্রথম শর্ততেই দেখেছিলাম যে বিভিন্ন বাজারের স্থিতিস্থাপকতা বিভিন্ন হওয়ার কারণে E1 ইলাস্টিসিটি E2 হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র যে একচেটিয়া বাজার ক্রিয়েশনের ফলেই বাজারে দামের হেরফের হচ্ছে সেটা কিন্তু নয়। তো দামের হেরফের হওয়ার কারণ বা দাম হ্রাস বা বৃদ্ধি হওয়ার পেছনে কিছুটা হলেও কোনো দ্রব্য সম্পূর্ণরূপে বিক্রি হচ্ছে কিনা বা সেই দ্রব্যটি বিক্রয়যোগ্য কিনা, তো সেই ধরনের শর্ত থাকতে পারে। আবার স্থিতিস্থাপকতার মান বিভিন্ন ধরনের হওয়ার কারণে বাজারে দামের হেরফের দেখা যেতে পারে। আবার ক্রেতাদের অজ্ঞতা থাকতে পারে, অর্থাৎ কোন দ্রব্যটি কি দামে বাজারে বিক্রি হচ্ছে সেই নলেজ যদি ক্রেতাদের না থাকে তাহলে সেক্ষেত্রে ব্যবসায়ী তার দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে মনোপলি বা একচেটিয়া চিন্তাভাবনা আনতে পারে। আবার ভৌগোলিক দূরত্বের কারণেও দ্রব্যের দামের মধ্যে হেরফের হতে পারে, কারণ কোনো দ্রব্য যে স্থান থেকে উৎপাদন হচ্ছে সেই স্থান থেকে অন্য কোনো স্থানে সেই দ্রব্য বিক্রি করার সময় সেখানে বিভিন্ন ধরনের চার্জেস অ্যাপ্লিকেবল হয়ে যায়। যেমন ট্রান্সপোর্টেশন চার্জ, ট্যাক্স থাকে, সার্ভিস ট্যাক্স থাকে, জিএসটি থাকে, ক্যারিং চার্জেস থাকে। তো এই ধরনের চার্জেসগুলো সেখানে অ্যাপ্লিকেবল হওয়ার ফলে দ্রব্যের দাম বৃদ্ধি পেতে পারে। তাই সেই কারণে বাজারে বিভিন্ন ধরনের দামের পৃথকীকরণ আমরা পরিলক্ষিত করতে পারি। এবার আমরা দেখব ফাইন্যান্সিং থ্রু ডেট অ্যান্ড ইকুইটি, অর্থাৎ অর্থ সংস্থানের যে বিভিন্ন উৎস রয়েছে সেই উৎসগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব।
তো প্রথমে বলা হয়েছে দীর্ঘকালীন ভিত্তিতে উৎপাদনের কাজকে অব্যাহত রাখতে প্রচুর মূলধনের প্রয়োজন হয়, আর এই সকল মূলধন যে সকল ফিনান্সিয়াল সোর্সেস থেকে জেনারেট হয় তাকে আমরা বলছি ডেট অ্যান্ড ইকুইটি। এবার আমরা এই ডেট এবং ইকুইটি নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমে দেখব ডেট বলতে কি বোঝানো হয়েছে। তো ডেট বলতে ঋণের কথা বলা হয়েছে। তো বলা হয়েছে ঋণ হলো একটি ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান থেকে নেওয়া টাকা যা নির্দিষ্ট সময়ের মধ্যে সুদসহ ফেরত দিতে হয়, যেমন ব্যাংক লোন, বন্ড। তো এই ধরনের যে অর্থের উৎস তাকে আমরা বলছি ডেট বা ঋণ, অর্থাৎ লোন নেওয়া। তাই কারবারকে সুচারুরূপে পরিচালনার জন্য, উৎপাদন কার্যকে অব্যাহত রাখার জন্য আমরা ব্যাংকের থেকে লোন গ্রহণ করে থাকি। তাই এই ধরনের লোনকে আমরা বলছি ডেট ফান্ড। এবার আমরা দেখব ইকুইটি বলতে কি বোঝায়। তো বলা হয়েছে ইকুইটি হলো অর্থ সংগ্রহের সেই প্রক্রিয়া যার মাধ্যমে একটি প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করে। বিনিয়োগকারীর প্রতিষ্ঠানের শেয়ার কেনার মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিকানার একটি অংশ অর্জন করে এবং ভবিষ্যতে লাভের অংশীদার হয়। অর্থাৎ ইকুইটি কি? ইকুইটি হলো একটি প্রতিষ্ঠানের অংশীদারের অংশ। এবার উৎপাদনকারীরা বিভিন্ন কোম্পানি থেকে এই ধরনের ইকুইটিগুলো পারচেস করে এবং সেই ইকুইটিগুলো পারচেস করার ফলে তারা সেই প্রতিষ্ঠানের কিছু অংশের মালিক হয়ে যায়। তো এই ধরনের ফিনান্সিয়াল সার্ভিসেসকে আমরা বলছি ইকুইটি। তাই এক কথায় যদি বলি, ইকুইটি হলো একটি কোম্পানির শেয়ার এবং সেই শেয়ারটি সে বাজারে বা মার্কেটে যাকে বিক্রি করে, তো সেই ক্রেতা সেই শেয়ার পারচেসের মাধ্যমে যে মালিকানা অর্জন করে, তো সেই মালিকানা থেকে সে ভবিষ্যতে কিছু লাভ আসে তার এবং সেখান থেকে তার অংশীদারিত্ব তৈরি হয়। তো এই ধরনের ফিনান্সিয়াল সার্ভিসেসকে আমরা বলছি ইকুইটি। এবার আমরা দেখব ডিবেঞ্চার বলতে কি বোঝায়। তো বলা হয়েছে ভারতে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দীর্ঘকালীন ভিত্তিতে জনগণের কাছে বন্ড বিক্রি করে এবং বিভিন্ন উন্নয়নের কাজে অর্থ সংস্থানগুলো ক্রিয়েট করে। কিন্তু বেসরকারি সংস্থা বন্ড বিক্রি করে দীর্ঘকালীন ভিত্তিতে অর্থ সংগ্রহ করতে পারে না। তাই এই সংস্থাগুলিকে ঋণপত্র বা ডিবেঞ্চার ইস্যু করে অর্থ সংগ্রহ করতে হয়। অর্থাৎ ডিবেঞ্চার বলতে আর কিছুই নয়, ঋণপত্রকে বোঝানো হয়েছে। অর্থাৎ প্রাইভেট কোম্পানিগুলো কখনোই গভর্নমেন্টের যে বন্ড রয়েছে তো সেগুলো তারা বিক্রি করতে পারে না বা সেখান থেকে তারা অর্থ সংগ্রহ করতে পারে না। তাই এই ধরনের প্রাইভেট সেক্টরগুলোকে বা প্রাইভেট কোম্পানিগুলোকে ভারত সরকার দ্বারা ঋণপত্রের মাধ্যমে বা ডিবেঞ্চারের মাধ্যমে অর্থ সংগ্রহ করার সুযোগ করে দেওয়া হয়েছে, যাতে তারা তাদের কারবারকে, বিজনেসকে সুচারুরূপে পরিচালিত করতে পারে এবং উৎপাদন কার্যকে অব্যাহত রাখতে পারে। এবার আমরা দেখব বন্ড বলতে কি বোঝায়। তো বলা হয়েছে বন্ড হলো একটি আর্থিক ঋণপত্র যা একজন ঋণ গ্রহীতা একটি নির্দিষ্ট সময়ের জন্য ঋণ হিসেবে নেয় এবং পরবর্তীকালে মূলধন সহ সুদ ফেরত দেয়। এটি এক ধরনের ঋণের চুক্তি। অর্থাৎ বন্ড বলতে সেই ঋণপত্রকেই বোঝানো হয়েছে বা ঋণের চুক্তিকেই বোঝানো হয়েছে। বন্ড হলো এক ধরনের ঋণপত্র বা আমরা লোন বলতে পারি, অর্থাৎ ডিবেঞ্চার। এবার যে বা যারা লোন বা ঋণ গ্রহণ করছে তো তারা এই মর্মে ঋণ গ্রহণ করে যে তারা একটি নির্দিষ্ট সময়তে গিয়ে যে অর্থ তারা সংগ্রহ করেছিল সেই অর্থকে আমরা বলছি ক্যাপিটাল বা মূলধন। সেই মূলধনের সাথে সুদ সহ টাকা ফেরত দেওয়াকেই আমরা বলছি বন্ড, অর্থাৎ এটি একটি ঋণের চুক্তিপত্র। এবার আমরা দেখব স্টক অ্যান্ড শেয়ার বলতে কি বোঝায়। তো প্রথমে দেখব স্টক কি। তো বলা হয়েছে স্টক বলতে একজন বিনিয়োগকারী একটি বা বিভিন্ন কোম্পানির আংশিক মালিকানাকে বোঝানো হয়েছে এবং সেখান থেকে তাদের দীর্ঘকালীন ভিত্তিতে ইনকাম জেনারেট হয় বা তাদের মূলধন সংগ্রহের একটি উৎস জেনারেট হয়। তারা কারবারকে বা উৎপাদন কার্যকে সুচারুরূপে পরিচালনার জন্য মূলধন সংগ্রহ করতে পারে। তাই এই ধরনের ফিনান্সিয়াল সার্ভিসকে আমরা বলছি স্টক। এবার আমরা দেখব শেয়ার বলতে কি বোঝায়। তো বলা হয়েছে শেয়ার হলো একটি কোম্পানির মালিকানার অংশ যা কোম্পানি বাজারে বিক্রি করে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে। যারা এই শেয়ার কেনে তারা সেই কোম্পানির সেই অংশের মালিকানা অর্জন করে। অর্থাৎ
আমরা কিছুক্ষণ আগেই যে ডেট এবং ইকুইটি ফান্ডের বিষয়ে আলোচনা করলাম, তো শেয়ারও ঠিক একই জিনিস। তো বলা হয়েছে শেয়ারের মাধ্যমে একটি কোম্পানি কোনো কোম্পানির বিক্রি করা শেয়ারের মালিকানা অর্জন করতে পারে। কিসের জন্য? যাতে অর্থ তারা সংগ্রহ করতে পারে। আর এই শেয়ার কি উদ্দেশ্যে পারচেস করা হয়? এই শেয়ার অর্থ সংগ্রহের উদ্দেশ্যে পারচেস করা হয়। অর্থাৎ শেয়ার হলো একটি অর্থ সংস্থান যা কারবারের উৎপাদনশীলতাকে বজায় রাখতে সাহায্য করে, মূলধন যোগায়। এবার আমরা দেখব এক্সটার্নালিটি অ্যান্ড ইটস প্রবলেমস, অর্থাৎ বাহ্যিকতা এবং তার সমস্যা বলতে কি বোঝায়। তো বলা হয়েছে বাজার ব্যবস্থার ব্যর্থতার কারণ হলো বাহ্যিকতা। বাহ্যিকতা হলো একটি অর্থনৈতিক কর্মকাণ্ডের ফল যার প্রভাব তৃতীয় পক্ষের উপরে পড়ে। একজনের কাজকর্মের প্রত্যক্ষ এবং পরোক্ষ ফল সমাজের অন্যান্যদের অনেককেই ভোগ করতে হয়। তাই একজনের কাজকর্মের ফল অপরের ওপর এসে পড়াকে বলা হয় বাহ্যিকতা। অর্থাৎ আমরা যদি বাজার ব্যবস্থার কথা যদি চিন্তা করি, তাহলে সেখানে দুটো এলিমেন্ট আমরা খুঁজে পাই। একটি হলো বায়ার আর একটি হলো সেলার, অর্থাৎ বিক্রেতা এবং ক্রেতা। কিন্তু এই দুজনকে বাদ দিয়ে বাজার ব্যবস্থার মধ্যে কোনো অর্থনৈতিক ক্রিয়াকলাপ যদি হয় এবং সেই ক্রিয়াকলাপের মধ্যে যদি কোনো প্রকার পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কোনো কার্যকলাপ সম্পাদন হয় এবং সেই কার্যের ভালো দিক বা খারাপ দিক উভয়ের প্রভাব তৃতীয় পক্ষের উপরে পড়ে, অর্থাৎ যে বা যারা সমাজের অংশ তাদের উপরে পড়ে। বায়ার বা সেলারের উপরে কিন্তু পড়ে না, তৃতীয় পক্ষের উপরে পড়ে। তাই তৃতীয় পক্ষ কি, এই বিষয়টিকে বোঝার জন্য আমরা একটি এক্সাম্পল নেব। ধরে নাও একটি কোম্পানি প্লাস্টিকের দ্রব্য উৎপাদন করছে এবং সেই দ্রব্য উৎপাদনের জন্য তাদের প্রচুর পরিমাণে জলের প্রয়োজন, ওয়াটার সাপ্লাইয়ের প্রয়োজন, এবং সেই জল ব্যবহার করার পরে সেই যে দূষিত বা বর্জ্য যে জল, সেই জল তারা তাদের নিকটবর্তী যে নদী রয়েছে, রিভার রয়েছে, সেখানে তারা ট্রান্সফার করে দিচ্ছে। সেই নদীর জল সমাজের যে সকল মানুষেরা গ্রহণ করছে, পান করছে, সেখান থেকে তাদের যদি কোনো প্রকার হেলথ ইস্যু হয়, স্বাস্থ্যের অবনতি ঘটে, তাহলে তার প্রভাব সরাসরি সেই তৃতীয় ব্যক্তির ওপরে বা সেই সমাজের তৃতীয় পক্ষের ওপরে পড়েছে যাদের সাথে ক্রেতা বা বিক্রেতার দূর দূর অবধি কোনো সম্পর্ক নেই। তো এই ধরনের পরিস্থিতিকে আমরা বলছি বাহ্যিকতা বা এক্সটার্নালিটি। এছাড়া বলা হয়েছে বাহ্যিকতা দু ধরনের হয়, ধনাত্মক বাহ্যিকতা এবং ঋণাত্মক বাহ্যিকতা। বাহ্যিকতার প্রভাব ইতিবাচক হলে ধনাত্মক বাহ্যিকতা হয়, আর বাহ্যিকতার প্রভাব যদি নেতিবাচক হয় তাহলে ঋণাত্মক বাহ্যিকতা তৈরি হয়। অর্থাৎ আমরা যে কিছুক্ষণ আগে পলিউশন নিয়ে আলোচনা করলাম, দূষণ নিয়ে আলোচনা করলাম, তো সেই ধরনের ক্রিয়াকলাপ থেকে, অর্থাৎ কোনো কোম্পানি, কোনো ফ্যাক্টরির উৎপাদিত দ্রব্য সামগ্রী থেকে বাজারে যদি ইতিবাচক প্রভাব পড়ে, সেখান থেকে ধনাত্মক বাহ্যিকতা তৈরি হয়। আর যদি কোনো অর্থনৈতিক ক্রিয়াকলাপ থেকে বা বাহ্যিকতার প্রভাবে নেতিবাচক বা নেগেটিভ প্রভাব বিস্তার করে সমাজের ওপরে, তাকে আমরা বলছি ঋণাত্মক বাহ্যিকতা। তাই বলা হয়েছে বাহ্যিকতার ফলে ব্যক্তিগত সুবিধা এবং সামাজিক সুবিধার মধ্যে পার্থক্য ঘটে। ধনাত্মক বাহ্যিকতার ক্ষেত্রে সামাজিক সুবিধা ব্যক্তিগত সুবিধার চেয়ে বেশি হয়, আর ঋণাত্মক বাহ্যিকতার ক্ষেত্রে সামাজিক ব্যয় ব্যক্তিগত ব্যয়ের চেয়ে বেশি হয়। অর্থাৎ বাহ্যিকতার ফলে ব্যক্তিগত এবং সামাজিক সুবিধার মধ্যে বিরূপ পার্থক্য দেখা যায়, তফাৎ তৈরি হয়। কিভাবে তৈরি হয়? একটি কোম্পানি তার যে উৎপাদনশীলতাকে বা উৎপাদন প্রক্রিয়াকে কন্টিনিউ রাখছে, কিন্তু তার ফলে সমাজের যে আরেকটি অংশের যে ক্ষতি হচ্ছে সেটা কিন্তু তারা বিচার করছে না। তাই এক্ষেত্রে সেই কোম্পানির জন্য ব্যক্তিগত সুবিধা তৈরি হচ্ছে, কিন্তু সমাজের আরেক অংশের জন্য তৈরি হচ্ছে অসুবিধা, যার ফলে অর্থনীতি চাঙ্গা হলেও সামাজিক পরিবেশের কিন্তু ক্ষতি হচ্ছে। তাই আমরা আজকের দিনে শুনি যে গাছ লাগাও, প্রাণ বাঁচাও, পরিবেশকে দূষণ মুক্ত করো। তাই অর্থনৈতিক ক্রিয়াকলাপ করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, ইনকাম জেনারেট করা মানে এই নয় যে আমি সমাজকে ক্ষতি করে, প্রাকৃতিক সম্পদের ক্ষতি করে, মানুষের ক্ষতি করে আমি আমার ব্যক্তিগত স্বার্থ পূরণের জন্য সমাজের আরেক অংশকে বা প্রকৃতির হানি ঘটাবো, সেটা কিন্তু কখনোই নয়। এবার আমরা দেখব পার্সোনাল অ্যান্ড সোশ্যাল কস্ট, অর্থাৎ ব্যক্তিগত এবং সামাজিক ব্যয় বলতে কি বোঝায়। তো বলা হয়েছে ব্যক্তিগত ব্যয় বলতে একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের
নিজস্ব ব্যয়কে বোঝানো হয়েছে, যেমন উৎপাদন খরচ, বিজ্ঞাপনের খরচ ইত্যাদি। অর্থাৎ ব্যক্তিগত ব্যয় বলতে শুধুমাত্র একটি ব্যক্তির ব্যক্তিগত ব্যয়কে বোঝানো হয়নি, বোঝানো হয়েছে কোনো প্রতিষ্ঠানের ব্যক্তিগত ব্যয়কে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান তার উৎপাদিত দ্রব্যকে বিক্রি করার উদ্দেশ্যে যদি কোনো প্রকার খরচা যদি করে, অর্থাৎ উৎপাদনের জন্য যদি কোনো খরচ করে, উৎপাদিত দ্রব্যকে বাজারে বিক্রি করার জন্য তার প্রোডাক্টের পাবলিসিটি বাড়ানোর জন্য যদি মার্কেটিং করে, বিজ্ঞাপনের জন্য যদি কোনো খরচ করে, তাহলে সেই সকল খরচকে, ব্যয়কে আমরা বলছি ব্যক্তিগত ব্যয়। আর সামাজিক ব্যয় কি? বলা হয়েছে সামাজিক ব্যয় বলতে ব্যক্তিগত এবং বাহ্যিক ব্যয়ের সমষ্টিকে বোঝানো হয়েছে। অর্থাৎ কোনো অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা উৎপাদন প্রক্রিয়ার ফলে সমাজের ওপর যে মোট ব্যয় বা ক্ষতি হয় তাকে সামাজিক ব্যয় বলা যেতে পারে। অর্থাৎ যেটা আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম, দূষণ থেকে যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি শুধুমাত্র প্রকৃতির ক্ষতি নয়, মানব সমাজের, মানব সভ্যতারও ক্ষতি। তাই এই ধরনের ক্ষতিকে, এই ধরনের ব্যয়কে অর্থনীতির ভাষায় বলা হচ্ছে সামাজিক ব্যয়, যেখানে ব্যক্তিগত এবং বাহ্যিক ব্যয়ের সমষ্টিকে বোঝানো হয়েছে। তাই এখানে লাস্টে বলা হয়েছে বাহ্যিক ব্যয় হলো সেই ব্যয় যা উৎপাদক বা ভোক্তার বাইরে অন্য কেউ বহন করে। যেমন বলা হয়েছে যদি একটি কারখানা তার উৎপাদনের সময় বায়ু দূষণ ঘটায় এবং সেই দূষণের ফলে সমাজের অন্যান্য সদস্যরা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই ক্ষতিটিই হলো বাহ্যিক ব্যয়। তাই এক্ষেত্রে ঋণাত্মক বাহ্যিকতার ফলে সামাজিক ব্যয় ব্যক্তিগত ব্যয়ের চেয়ে বেশি হয় বলে আমরা যদি মার্জিনাল সোশ্যাল কস্ট নির্ণয় করতে চাই, অর্থাৎ প্রান্তিক সামাজিক ব্যয় যদি আমাদেরকে নির্ণয় করতে হয়, তাহলে আমাদের মার্জিনাল প্রাইভেট কস্ট অর্থাৎ প্রান্তিক ব্যক্তিগত খরচের সাথে মার্জিনাল এক্সটার্নাল কস্ট অর্থাৎ প্রান্তিক বাহ্যিক ব্যয়কে যোগ করে দিলে আমরা মার্জিনাল সোশ্যাল কস্ট নির্ণয় করতে পারবো বা প্রান্তিক সামাজিক ব্যয় নির্ণয় করা যাবে। অর্থাৎ প্রান্তিক ব্যক্তিগত খরচ এবং প্রান্তিক বাহ্যিক খরচকে যোগ করে দাও, তাহলে সেখান থেকে আমরা প্রান্তিক সামাজিক ব্যয় নির্ণয় করতে পারবো। এবার আমরা দেখব পাবলিক অ্যান্ড প্রাইভেট গুডস অর্থাৎ সরকারি এবং বেসরকারি দ্রব্য বলতে কি বোঝায়। তো বলা হয়েছে সরকারি দ্রব্য হলো এমন দ্রব্য বা পরিষেবা যা সরকার দ্বারা সরবরাহ করা হয় এবং এটি সমাজের সকল সদস্যের জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে পাওয়া যায়। এগুলো সাধারণত অবর্জনীয় এবং অপ্রতিযোগিতামূলক হয়। অর্থাৎ সরকারি দ্রব্য বলতে সেই দ্রব্য বা পরিষেবাকে বোঝানো হয়েছে যা সমাজের প্রত্যেকটি স্তরের মানুষের জন্য উন্মুক্ত। অর্থাৎ যারা সমাজের পিছিয়ে পড়া শ্রেণী, তারা যাতে তাদের দৈনন্দিন জীবনের চাহিদাগুলো পূরণ করতে পারে, সেই কারণে সরকার দ্বারা বিশেষ প্রকল্প গ্রহণ করা হয় এবং সেই প্রকল্পের মাধ্যমে সরকার সমাজের প্রত্যেকটি সদস্যের জন্য বিনামূল্যে দ্রব্য সামগ্রী সরবরাহ করার ব্যবস্থা করে, যেখানে দ্রব্য সামগ্রীর মধ্যে বা বাজারে কোনো প্রকার প্রতিযোগিতা থাকে না এবং সেই দ্রব্য সামগ্রীগুলো কখনোই বর্জনীয় হয় না। অর্থাৎ কেউ সেই সকল দ্রব্য সামগ্রীগুলো কিনতে অনিচ্ছা প্রকাশ করতে পারবে না, কারণ সেগুলো সরকার দ্বারা ফ্রি অফ কস্টে প্রোভাইড করা হচ্ছে। তো এই সকল দ্রব্য সামগ্রীকে, পরিষেবাকেই আমরা বলছি সরকারি দ্রব্য। যেমন আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা দেওয়া হয়, বিভিন্ন ধরনের যুবশ্রী, কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের টাকা পয়সার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো এই ধরনের প্রকল্পকে বা এই ধরনের পরিষেবাকে আমরা বলছি সরকারি দ্রব্য। আর বেসরকারি দ্রব্য বলতে কি বোঝায়? তো বলা হয়েছে ব্যক্তিগত দ্রব্য বলতে সেই দ্রব্য বা পরিষেবাকে বোঝানো হয়েছে যা সমাজের সকল সদস্যদের জন্য উন্মুক্ত বা বিনামূল্য নয়। এ ধরনের দ্রব্য ক্রয় করতে হলে মূল্য দিতে হবে, তবেই সেই সকল দ্রব্য ক্রয় করা সম্ভব হবে। অর্থাৎ ব্যক্তিগত দ্রব্য বলতে প্রাইভেট গুডসকে বা প্রাইভেট প্রপার্টিকে বোঝানো হয়েছে। কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি যখন কোনো দ্রব্য বিক্রি করবে, তখন সে শুধুমাত্র নিজের লাভের আশাতেই সেই সকল দ্রব্য সামগ্রীগুলো বিক্রি করার পরিকল্পনা করবে, সমাজের সকল স্তরের মানুষের জন্য উন্মুক্ত করবে না, কারণ সেখানে তার ব্যক্তিগত সুবিধা জড়িত রয়েছে। তাই ব্যক্তিগত লাভের আশায়, ব্যক্তিগত সুবিধার আশায় সমাজের যে সকল শ্রেণী বা প্রতিষ্ঠান বা উৎপাদক
মূল্য দিয়ে যে সকল দ্রব্য সামগ্রীগুলো বাজারে বিক্রি করছে তাকে আমরা বলছি বেসরকারি দ্রব্য বা প্রাইভেট গুডস। তাই সরকারি এবং বেসরকারি দ্রব্যের মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়। তো পার্থক্যগুলো কি? প্রথম পার্থক্যের মধ্যে বলা হয়েছে সরকারি দ্রব্যের ক্ষেত্রে বাজার ব্যবস্থা ব্যর্থ হয়, কারণ সরকারি দ্রব্যের মধ্যে কোনো রকম বাজারে প্রতিযোগিতা থাকে না, একচেটিয়া বাজার হয় না, মনোপলি থাকে না, কম্পিটিশন মার্কেট থাকে না। সরকার সামাজিক উন্নয়নের জন্য পাবলিকের কাছে দ্রব্য সামগ্রীগুলো বিক্রি করে। তাই সরকারি দ্রব্যের ক্ষেত্রে বাজার ব্যবস্থার কোনো প্রকার উপাদান পরিলক্ষিত হয় না। আর বলা হয়েছে সরকারি দ্রব্যের প্রধান বৈশিষ্ট্য হলো এদের ভোগ থেকে কাউকে বঞ্চিত করা যায় না। এদের ভোগের ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তির মধ্যে প্রতিযোগিতা দেখতে পাওয়া যায় না। এই সমস্ত দ্রব্যগুলি ভোক্তাদের পছন্দ মতো ছোট ছোট অংশে সরবরাহ করা যায় না। অর্থাৎ সরকার তাদের সরকারি প্রকল্পের মাধ্যমে যে সকল সমাজ সেবামূলক পরিকল্পনাগুলো বা সমাজ সেবামূলক যে সকল ক্রিয়াকলাপগুলো করছে, সেক্ষেত্রে দ্রব্য সরবরাহ করা হলো তার মধ্যে একটি বিশেষ অংশ। তাই দ্রব্য সরবরাহের ক্ষেত্রে বা সরকারি দ্রব্যের ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য হলো যে এই ধরনের দ্রব্য সামগ্রীগুলো সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে বিতরণ করা হয়। আর এই সকল দ্রব্যগুলোর মধ্যে জনগণ তাদের পছন্দ বা অপছন্দ জাহির করতে পারে না, কারণ সরকার যা সরবরাহ করছে, যা প্রোভাইড করছে সেটাই জনগণকে কিনতে হবে। আর সেগুলো ছোট ছোট অংশে বিভক্ত করে বিক্রয় করা হয় না, সেগুলো কোনোভাবে বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে কেনাবেচা হয় না, সেগুলো শুধুমাত্র একটি সামাজিক প্রকল্প। তাই সেই সকল সরকারি প্রকল্পের আওতাভুক্ত যে সকল ক্রিয়াকলাপগুলো আছে সেগুলো শুধুমাত্র সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্যই করা হয়। তো এই ছিল আজকের টপিক। তো লাস্ট ভিডিও আর আজকের ভিডিও মিলে আমাদের ইকোনমিক্সের চ্যাপ্টার 1 মার্কেট স্ট্রাকচার আমরা কমপ্লিট করে ফেললাম। নেক্সট ভিডিওতে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট বা আন্তর্জাতিক বাজার বলতে কি বোঝায় সেই সকল টপিকের উপরে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।